নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। সকালবেলায় উঠে আমার অর্ধেক দিন নিয়ে নিয়েছে মাইগ্রেন। এই একটা অদ্ভুত আধকপালির যন্ত্রণা, সে যে কী যন্ত্রণা যাদের হয় তারা জানেন। সকালবেলায় সেই উঠে আমাদের অলকাদি কাজকর্ম সেরে দিয়ে চলে গেছে। আমার হাজব্যান্ড ভোরবেলায় বেরিয়েছিল, তারপর সে ফিরেও এসেছে জানেন। তারপর দিন আমার ব্লগ শুরু হলো, যদিও তার আজকে 9টা থেকে ক্লাস ছিল। তার সে মোটামুটি ওখান থেকে স্টার্ট করে দিয়েছে, তারপর 12:30টার মধ্যে সে ফেরত এসেছে। এই সময়টা যখন আমি ভিডিওটা অন করেছি তখন 1টা মতো বাজে। আজকে আমার শ্বশুরমশায়ের সকালবেলাতে একটু ভারী জলখাবার খেয়েছেন জন্য তার আজকে লাঞ্চটা একটু পরে হবে, সেটা তিনি বলেছিলেন, যার ফলে আমি একটু দেরি করেই রান্না করতে এলাম। আজকে আমার শ্বশুরমশাই 2টোর সময় খেয়েছেন। তো এখন আমি আজকের দিনের মাংসটা রান্না করে নিচ্ছি। আমাদের মিনামাসিও যখন শুরুর দিকে রান্না করতে আসতো, মাংসটা তিনি খুব একটা ভালো রান্না করতে পারতেন না। তো বলা আসলে ভুল, ওরকমভাবে যে ভালো রান্না করতে পারতেন না তা নয়, আসলে এক এক বাড়ির এক এক ধারা। তো সে ওই আর কি, এক একটা বাড়ির ধারাকে মানুষের ধরতে খানিকটা সময় লাগে। এখন আমাদের অলকাদিরও সেরকম একটা অবস্থা চলছে। আর তাছাড়াও এক হাতের রান্না খেতে খেতে মানুষের জিভেও এক রকমের স্বাদের কি বলবো, একঘেয়েমিতা চলে আসে। তো সেটাকে কাটানোর জন্য মাঝে মাঝে একটু খুন্তি ধরে নেওয়াই যায়। আর এমনিতেও আমি যেমন তেমন করে রান্না করলেও জানি না কেন চিকেনটা আমার হাতে বেশ ভালোই হয়। আজকেও যেরকম করে করছি সেটা খুবই সাধারণভাবে 8-5 দিন যেরকম 8-5টা বাড়িতে হয় ঠিক তেমন করেই করছি। তবে আজকে আমি নিজেকে সময় দিয়েছি, ঠিক আধ ঘন্টার মধ্যে যেন তেন প্রকারেণও আমি রান্নাটা শেষ করব। আজকে আমি পেঁয়াজের কিছুটা অংশ নিয়ে নিয়েছি হচ্ছে পেস্ট করে, কিছুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি আর কিছুটা পেস্ট করে দিয়েছি। তার মধ্যেই দিয়ে দিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কাটা, আমি টমেটোটা পরে দিলাম এখানে। আর ওই যে পেস্টের মধ্যেই কিন্তু আমি আমার সমস্ত কিছু, যেটা অন্যান্য মশলা যেগুলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে দিলাম। তাহলে যেটা হবে যে আমার তাড়াতাড়ি হবে। আর এমনিতেও আজকে রান্না যে খুব একটা ধিমে আঁচে করেছি তা না, করেছি কিন্তু অতটাও করিনি। আর প্রেশার কুকারে যেহেতু দিয়ে দেবো, সেহেতু মাংসটা ভালো করে কষাতে গেলে আমার একটু বড় আঁচে করলেই ভালো হয়। সময়টা যেহেতু আমি আজকে নিজেকে কম দিয়েছি। আজ থেকে 4 বছর আগের ব্লগ তো হয়তো বা অনেকের মনে নেই, কিন্তু যখন মিনামাসি প্রথম প্রথম রান্না করতে আসতো তখন কিন্তু ও যেহেতু মাংস খায় না, তাই মাংসটা ভালো হয় না বলে আমাদের মনে হতো, ওকে আমি কিন্তু আমিষ রান্নাটা করতে দিতাম না। তারপর আস্তে আস্তে দেখলাম যে না, ভালোই করছে। প্রথম দিকে খুব একটা ভালো হতো না, তারপর তো একদম ইউজ টু হয়ে গিয়েছিল, খুব ভালো করেই করতো। তো আমি আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে জল গরমে, অর্থাৎ যে প্রেশারটা দেবো সেটা, মানে সরি, মানে মাংসটা যেখানে দেবো আর কি, প্রেশার কুকারটা, সেটা জলটা খানিকটা গরম করে নিয়েছি। সেটা তারপর একটু বাদেই হয়তো বা দিয়ে দেবো। এতক্ষণ ওই ঢেকে ঢেকে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। ওই ধরুন কচ্চিত যেটাকে বলে, মাঝে মাঝে একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, বেশিরভাগ সময় আঁচ বাড়ানোই থাকছে। আলপনা দিয়ে এনে দিল বহু বহু আম। এগুলো আমি ওই যে ফলহারণী কালী পুজোর দিনেতে কিছু ওই কী বলে হিমসাগর আম এনেছিলাম, সেই আমগুলোই এগুলো আলপনা দিয়ে কিছুটা কেটে দিয়েছে, আর কিছুটা নিচে আমার শ্বশুরমশাই খাচ্ছেন। তো আমার এই সময়টায় জলটা গরম হয়ে যাওয়ার পরেও আমি না ওই আমার যে খুন্তিটা, সেই খুন্তিটা কিন্তু এই এই গরম জলেতেই চুবিয়ে রাখি। তাতে কি হয়, একটুও মশলা নষ্ট হয় না, খুন্তির গায়ে তো অনেকটা মশলা লেগে থাকে। তারপর আমার মেয়ে বললো যে মেয়ের একটু চা খেতে ইচ্ছা হয়েছে, তাই অল্প একটু ঠিক ওর মতোই চা করে নিয়ে তারপর সেটাকে ভিজিয়ে দিলাম। দিয়ে এরপর এটা প্রেসারে দিয়ে দেবো। আর আমার মাংসটা আবার পিসগুলো একটু বড় বড় হয়েছে। আর সেটা ছাড়াও এমনিতেও দেখছি কড়াইতে সেদ্ধও হচ্ছে না ভালো করে। মানে ইনফ্যাক্ট প্রেশারেতেও আমি এতগুলো প্রেশার মানে সিটি দেওয়ার পরেও কিছুতেই মাংস ভালো করে সেদ্ধ হচ্ছে না। কোথাও না কোথাও একটা ওই ছিবড়ে ছিবড়ে ব্যাপার তৈরি হচ্ছে। এইবারের মাংসটা, মানে পোলট্রি মাংস আনি তো, কেন জানি না এরকম হচ্ছে। দেশি মুরগিতে একটু সেদ্ধ হতে সময় লাগে ঠিক কথা, কিন্তু পোলট্রি মুরগিতেও যে এইরকম কাণ্ড হচ্ছে সেটা আসলে এর আগে খুব কমই হয়েছে। তো যাই হোক, এখন হাজব্যান্ড এসেছে, সে কিছু কথাবার্তা বলছে বটে। আর আমি ওই যে এবার একটুখানি যেটুকু জল ছিল তার উপর একটুখানি জল, ওই মাংস যাতে করে ইয়ে না হয়, কি বলে, মশলা নষ্ট হয়, সেই জন্য আর একটুখানি জল দিয়ে গরম অবস্থাতেই সেটাকে ভালো করে ধুয়ে তারপর সেটাখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলা, একটু নুন তো দিতেই হবে, এতক্ষণ জল এক্সট্রা পড়েছে, আর একটু দিয়ে দিলাম ধনেপাতা, ব্যাস। তারপর এটা প্রেসারে বসিয়ে দেব। 6টা প্রেসার ফেলেছি, হ্যাঁ, বড় আছে 5টা আর ছোট আছে 1টা।
তারপরেও মাংসগুলো পুরোপুরি গলেনি। আর আমার শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, তো দাঁতটা একটু কমজোরি হয়ে গেছে, যার ফলে ওনার একটু সেদ্ধটা বেশি লাগে। তো আজকে মোটামুটি হয়েছে, কিন্তু যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি। আর এবারে আলুগুলো একটু শক্ত শক্ত, এতগুলো প্রেশার দেওয়ার পর আলুগুলো এখনও তাকিয়ে আছে। হ্যাঁ, তবে এটা ঠিক, মাংস যেমন একটু শক্ত ছিল, আলুগুলো একদমই ছিল না, খুব নরম হয়ে গিয়েছিল। ভগবান যখন দেয় না, একদম ছাপ্পাড় ফাড়কে দেয়। এই যে দেখুন কতগুলো কুঁড়ি একসাথে, এই গামলাটাতে সব থেকে পরে এলো, কিন্তু অনেকগুলো এলো একসাথে, একটা দুটো তিনটে তো দেখতেই পাচ্ছেন, আর একটা যে ছোট্ট পুচকি। ভেতরে যদি এখন আমি গিয়ে পাতার ফাঁকগুলো আবার দেখি, তাহলে আরও কিছু দেখতে পাবো। আর এটা আর একটা ফুটে রয়েছে, কিন্তু একটা থাকুক, একটু গাছে থাকুক। আর একটা তো তুলে নেওয়া হয়েছে, নিয়ে গোপালকে দিয়েছিলাম, এটা গাছেই থাকুক। এটাও ইয়েলো পিওনি, এটাও গাছে থাক। এটা কিন্তু আমেরিকামেলিয়া, আর এইটা ইয়েলো পিওনি। আর একদম কর্নারের যে গাছটা, সেটাতে প্রচুর পরিমাণে ফুল টুল হয়ে গেল, প্রায় 6-7টা ফুল দেওয়ার পরে আবার একটা কুঁড়ি দিয়েছে। দারুণ দারুণ গাছ এটা, ইয়েলো পিওনি। আমি আরও কয়েকটা অর্ডার করেছি টিউবার, সেগুলো অনলাইনেতে আসছে, দেখি কবে তারা এসে পৌঁছায়। খুব আশা আছে যে ওগুলো আমার নিচে যে খালি হয়ে গেল না, সেইগুলো যাতে ওই ওই জায়গাগুলোতে। হ্যাঁ বলো। হ্যাঁ যাচ্ছি, আলপনা দিকে ডাকছে, আলপনা দিয়ে মনে হয় চানে টানে গেছে। তো যাই হোক, ওই যে দুটো খালি হলো সেই জায়গাতে আমি বসাবো। গামলাগুলো খালি দেখতে ভালো লাগছে না, সেই জন্য 3টে অর্ডার করেছি। ওপরে একটা এনে রাখবো আর বাকি দুটো নিচে। প্রত্যেকবার যখন ঘুরতে যাই, ভেতরে ভেতরে একটা না ওই আর কি চাপা উদ্বেগ থাকে, কিন্তু এইবারেতে না আমার উদ্বেগটা অনেক বেশি। কারণ যেখানে যাচ্ছি সেখানে ঠিক 8-5টা গড়পড়তা সাধারণ ঘুরতে যাওয়ার মতো কিন্তু সেটা নয়, অনেকটাই আলাদা। তো যার ফলে প্রস্তুতি বেশ অনেকটাই নিতে হবে। কিন্তু মেয়ের তো আমার কালকে সিইউটির পরীক্ষা, মেয়ে এবং মেয়ের বাবা তারা কোনো রকম প্রস্তুতি এখনও নেয়নি। কিন্তু আমি দেখলাম আমার যদি প্রস্তুতি নিতে আমি দেরি করি, তাহলে সবটুকু ম্যানেজ করতে পারবো না। তাই জন্য একটুখানি বেরোলাম, একটু রাতই হলো। আর আর একটা জিনিসও হচ্ছে যে আমাকে এখানে ইন্টারনেট ক্যাফেতে যেতে হবে, মেয়ের কয়েকটা ফটো প্রিন্ট করতে হবে, আর কয়েকটা জিনিসপত্র একটু প্রিন্ট করতে হবে। তো যাই হোক, এখন যাকে বাইরে পেয়ে গেলাম তার নাম ললিতা আর কি। তো আমি কয়েকদিন আগে ব্লগেতে আপনাদের বলছিলাম সুচিত্রাদির কথা, যিনি আমাদের বাড়িতে কর্মসহায়িকা ছিলেন। এই ললিতদা হচ্ছে সুচিত্রাদির বড় দাদা। সেই সময়টাতে ললিতদার রিক্সাতে আমরা প্রায়ই চড়তাম, অনেকদিন পর আবার দেখা হলো। আর এটাও কিন্তু ঘটনা, একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ ওই ক্যাফে থেকে কতক্ষণ সময় লাগবে জানি না। এখন সব ভর্তির ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে, তো আর এই ক্যাফেটা ভীষণ ভালো, যার ফলে ভীষণ ভিড় হয়। এখানে খানিকটা সময় আমাকে যতটা কম নেওয়া যায়, তারপর আমাকে চলে যেতে হবে হচ্ছে বিধান মার্কেটে। আর মার্কেটের নিয়ম আছে, এই যে পাড়ার দোকানগুলো যেমন নিজের ইচ্ছে মতো মানে সময়ে বন্ধ করে, ঝাঁপ ফেলে, কিন্তু মার্কেটের দোকানগুলো না একটা নির্দিষ্ট সময়ে ঝাঁপ বন্ধ করে দেয়। তো আমার ওই ক্যাফেতে সময়টা যথেষ্ট পরিমাণ লেগে গেল, মানে স্বাভাবিক প্রচণ্ড ভিড় ছিল, যার ফলেতে হয়ে গেল একটু সময় লেগে গেল। তো তারপর যাই হোক, সেটা মিটিয়ে আমি কিছুটা জায়গা হাঁটতে শুরু করলাম। আমি একটু হাঁটবো সেরকমই প্ল্যান করছিলাম, মানে আসলে ক্যাফের কাজটা নিয়ে একটু টেনশন ছিল, তাই আমি ললিতদার রিক্সাতে চড়ে গেলাম। কিন্তু এর আগেও কিন্তু যখন আমি ওই ধরুন 20 টাকা 30 টাকা বাঁচানোর জন্য হাঁটতাম, তখন কিন্তু ললিতাকে 2-1বার বলেছি, দাদা আজকে যাব না, আজকে তো সামনেই যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু আজকে আমি চড়ে গেলাম সময়টা বাঁচানোর জন্য। তারপরে আমি কিন্তু মার্কেটের বেশ অনেকটা রাস্তায় আমি হেঁটে এসেছি, তাতে আমার সময় লেগেছে মোটামুটি মিনিট 15। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত মার্কেটের কাছাকাছি চলে এসেছি, কারণ আসল টেনশনের কাজটা যেটা ক্যাফেতে সময় সাপেক্ষ সেটা মিটে গেছে। এসে দেখছি যথারীতি আমাদের অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে। তো এখন কি হয়েছে, বেশ কিছুদিন বাদে এসেছি, এখানে তো পরপর কয়েকটা গলি আছে, আমি ভুলে গেছি যে কোন গলি দিয়ে গেলে কোন দোকানটা পৌঁছে যাওয়া যাবে। মানে আমি জানি ওই 2 নম্বর না 3 নম্বর, সেটা আসলে একটু কনফিউশন হচ্ছিল। আমি এই মুহূর্তে প্রথমে কিনবো হচ্ছে ব্লাউজ, কারণ আমার যে শাড়িগুলো আমি পরবো তার মধ্যে আমার একটু মানে একটু ফ্যাশনেবল ব্লাউজ লাগবে আসলে, সেই জন্য। তো আমি প্রথমে গেলাম হচ্ছে নারায়ণীতে, এবং ঢুকে বেকুব হলাম। যথারীতি আমি প্রথমে তো গলি ভুল করেছি, তারপরে নারায়ণীতে ঠিকঠাক গলি দিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পরে যে জিনিসটা চাইছিলাম সেটা পেলাম না, আর একটা জিনিস নিতে হলো, মানে কিছু বাজে খরচা হয়ে গেল আর কি। তো যাই হোক, ঠিক আছে, আর এই দোকানে একটু দামটাও বেশি মনে হলো আমার। তো তারপর সেখান থেকে যাচ্ছি হচ্ছে হংকং মার্কেটে। হংকং মার্কেট কিন্তু আবার বেশ অনেক রাত পর্যন্ত খোলা থাকে।
তো হংকং মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে টুপুরের জন্য দুটো ট্রাউজার কিনতে হবে। আগের দিনে ও দেখবেন যে প্যান্টটা পরে গেছিলো সেটা হচ্ছে ও যোগব্যায়াম করতে যায় যে প্যান্টটা, সেই প্যান্টটা, ওটাতে ট্রাউজার লাগবে যেটাতে কোনো বোতাম নেই বা সেরকম একটা কিছু। সিইউইটিতে পরীক্ষার কিছু নিয়ম আছে, পোশাকেরও ব্যাপার আছে। তা ঠিক আছে, আপাতত আমার মনে হলো যে মেয়েটার আমার ট্রাউজার লাগবে। তো প্রথমে যে কয়েকটা দোকানে গেলাম, তার মধ্যে একটা দোকানে পছন্দ হলো বন্ধুরা, এত অসভ্য, মানে দোকানের লোকটা মানে এত অসভ্যতামি করলো। সাধারণত আমি এরকম কথা বলি না, কিন্তু এই দোকানটা এত অসভ্য, মানে কি বলবো, দামে পোষাচ্ছিল না, তা সে দেবে না সেটা একটা কথা, কিন্তু এত নোংরামি করলো যে কি বলবো আর। তারপর অবশ্য ওই একই দামে আমি আর একটা দোকান থেকে কিনলাম, সে দোকানও ভদ্রলোক আবার ঠিকঠাক। তারপর কিনলাম হচ্ছে দুটো লিপস্টিক। আসল কথাটা কি জানেন বন্ধু, আপনি তখনই ভালো দরদাম করতে পারবেন যখন আপনার মার্কেটে জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকবে, এটা কোথায় তৈরি হয়, কি জিনিসপত্র দিয়ে তৈরি হয়, সেটার কীরকম দাম হতে পারে, তারপর সেটাকে মাঝখানের মধ্যবর্তী কারবারি দিয়ে আলটিমেটলি দোকানদার কত টাকা নিলে আপনার লাভ থাকবে, সেটা আপনার যদি একটা অনুমান থাকে তাহলে তাদেরটাও দেখে আপনার নিজেরটাও দেখে আপনি একটা দরদামের জায়গায় আসতে পারবেন। খুব ভালো দরদামিয়া সেই হবে যে কিনা ঠিকঠাক করে মার্কেটের জিনিস সম্পর্কে তার একটা আইডিয়া থাকবে। তো কিছু কিছু মানুষ না, মহিলাদের দেখলে মানে তাদের এই আইডিয়াটা আছে কেন, এই জায়গাটাতে তাদের লেগে যায় প্রচণ্ড ইগোতে, তা সেই জায়গাটা তারা নিতে পারে না। কিছু নোংরা মানে মানুষের মন মানসিকতা না এখনও আছে, মানে আবারও বলছি আমি এরকম কথা সচরাচর বলি না, কিন্তু এটা একদম জ্বলন্ত বাস্তব। এই লোকটাকে যদি আমার হাজব্যান্ড ডিল করতো তাহলে কিন্তু সে লোকটা এরকম ব্যবহার করতো না আমার সাথে। আবার পাশাপাশি ভালো লোকও আছে, যে লোকটাকে আমি জিনিসটা বললাম যে দাদা আপনার এই জিনিসটা আমি এত টাকা দেবো, তিনি বললেন দিদি 50 টাকা বাড়িয়ে দেবেন। আমি বললাম দেখুন আপনার এত টাকার জিনিসের দাম এটা, আপনি তো বুঝতেই পারছেন আমরা এত টাকা লাভ থাকছে এতে। তো তখন মোটামুটি পুরোপুরি নিখুঁত আমরাও হই না, কিন্তু যাই হোক সে লোকটা বুঝলেন যে হ্যাঁ আমি মোটামুটি কিছুটা বুঝতে পেরেছি। আমি ঠিক আছে দিদি আর কিছুটা বাড়িয়ে দেবেন, আমিও তাকে বাড়িয়ে দিলাম। তা এই তো হয়। আর হংকং মার্কেটে ঢুকেইছি তো এই কারণে যাতে করে আমি যথেষ্ট পরিমাণ দরদাম করতে পারি, আর ওরা না কে ট্যুরিস্ট আর কে লোকাল মানুষ সেটা বুঝতে পারে, এটা একটা ব্যাপার। তো ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়েই মানুষ, প্রত্যেক দিনের জীবনই একটা করে অভিজ্ঞতা, আজকের দিনে না হয় এই অভিজ্ঞতাটা হলো। বাড়িতে এসে মেয়েকে জিনিসগুলো দেখালাম, বিশেষ করে লিপস্টিকটা দেখে তো সে খুবই খুশি, আর ট্রাউজারগুলোও খুব সুন্দর হয়েছে। পরের দিন যখন পরীক্ষা দিতে যাবে তখন কিছুটা আপনারা খেয়াল করবেনও। তো বাড়িতে এসে এবার আমার রোজকার যে কাজকর্ম সেগুলো একটু সেরে নিই। নেওয়ার পর মাথায় অনেক কিছু ঘুরছে এখন, মানে লিস্ট করতে হবে আমাকে যে আমার কি কি করণীয় আছে। লিস্ট করে কাজ করলে যেটা হয় যে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কাজগুলো হয়ে যায়। তো সর্বসাকুল্যে আজকে তো নারায়ণীতে সবটুকু পেলাম না, কিন্তু অনেকটা এবার পেলাম অন্য একটা দোকানে। একদম শেষে যখন বেরোচ্ছিলাম তখন আর একটা ওই গৌরাঙ্গ হুঁশিয়ারি বলে একটা ব্লাউজের দোকান আছে, সেখান থেকে কিনলাম। সেখানে আবার জিনিসটা খুব ভালো পেলাম। কেন যে প্রথমেই নারায়ণীতে ঢুকতে গেলাম কে জানে, প্রথমে গৌরাঙ্গ হুঁশিয়ারি আগে পরে, ওখানে ঢুকে গেলেই আমার এক্সট্রা টাকাটা কম লাগতো। মানে নারায়ণীতে যে ধরনের ব্লাউজ চাইছিলাম সেরকম তো পেলাম না, তো সেটা পেলাম হচ্ছে গৌরাঙ্গ হুঁশিয়ারিতে। কিন্তু আর একটা ব্লাউজ আমি ওখান থেকে কিনলাম আতঙ্কের বশে, যদি আর পরবর্তীকালে ওইটুকুও না পাই। তো পরে দেখলাম যে আসলে আমার এটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে আমি নির্দিষ্ট একটা দোকানেই যাব। এবার থেকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আরও যে দোকানগুলো আছে প্রথম থেকে সেগুলো দেখতে দেখতে গেলে আমার এই জিনিসগুলো আর হবে না। কালকে আমার মেয়ের পরীক্ষা, কালকে অনেক সকালবেলায় যেতে হবে, 9টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো উঠতে হবে অনেক সকাল সকাল। আর ও হয়তো মনে মনে চাইছে যে পরীক্ষাগুলোতে আমরা যাই, দুজনেই যাই, কিন্তু এত ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে না বন্ধু, মানে আর তাছাড়াও সময়টা খুব কাছাকাছি চলে এসেছে আমাদের বাইরে যাওয়ার। তা সেই জন্যই আর কি, মানে প্রচণ্ড ব্যস্ততা। আর ওইখানে মানে একটা বিশেষ কাজে যাওয়া যেহেতু, তা সেহেতু সেই কাজের প্রস্তুতি হিসেবে অনেকগুলো কাজ করতে হবে। কালকে বোম্বাদার আর পুকুরের ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমারও একটু গেলে হতো, কিন্তু কালকে আমি যেতে পারছি না, কারণ আমার কালকে ব্যাংকের অনেক কাজ আছে। তাছাড়াও প্রচুর কেনাকাটা আছে, প্রচুর, মানে যেখানে আমরা যাচ্ছি সেখানে কেনাকাটা করতেই হবে। হ্যাঁ, মানে এটা এমন নয় যে আমরা শখে করছি, তেমন নয়, এটা আমাদের করতেই হবে। মানে যে জায়গায় যাচ্ছি সেখানে কিছু পোশাকের ব্যাপার রয়েছে, কিছু মানে আরও কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো সমস্ত কিছু মানে মাথায় রেখে আমাদেরকে যেতেই হবে। তা আমরা অনেক কেনাকাটা করবো, এই যে 2025-এ কিচ্ছুটি কিনিনি, কিন্তু এ যাত্রায় আমাদের কিনতে হবে। এইসব কেনাকাটাগুলো করাই যায় আসলে, কারণ করতে হবেও। কিন্তু মুশকিলটা হচ্ছে যাচ্ছি তো ফ্লাইটে, এখন এত যে জামা কাপড় নিয়ে যাব আমাদের ওজন না বেড়ে যায়।
ফ্লাইটে। যাই হোক, ঠিক আছে, দেখা যাক, যদি বেড়ে যায় তো দিতে হবে, কিছু করার নেই। আর যাওয়া হচ্ছে বাবাকে নিয়ে, তো কাজেই সেটা একটা আলাদা রকমের টেনশন। তবে একবার যদি পৌঁছে যেতে পারি তাহলে তো হয়েই গেল। তাহলে সেনাপতির দায়িত্ব, সেনাপতি এবার আমাদের ঘাড়ে করে নিয়ে কোথায় নিয়ে ফেলবে সেনাপতি জানে। তো এখন আপাতত এইটা নিয়েই আসলে চিন্তিত, যে কালকে সকালবেলায় অনেক সকালে উঠতে হবে, 4:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তার আগে আমার এই সকালবেলা উঠে না ওখানটা বসে চা না খেলে একদম ভালো লাগে না। আর কি ধুলো পড়েছে, কাজেই রাত্রেবেলা একটু গাছে জলও দিতে হবে, ওই কাজটা করেই নিই। সন্ধেবাতির সময় জামাটা ছেড়ে এখানে রেখেছি, তারপর সেটা ভুলে গেছি, ওখানেই পড়ে আছে। না, কি বলবো, দিয়ে ফেলি গাছে জল, পাইপ দিয়ে ধুয়ে দেওয়া। অনেক রাত হয়েছে এখন। এখন রাস্তায় লোকজন কি আছে বিশেষ? না না, নেই, দিয়ে ফেলি। এই গরমকাল আসছে, শুরু হচ্ছে আমার নাইটি ছাড়া সিরিজ। বন্ধুরা, আমি 2 ঘন্টা পর পর করে একটা করে নাইটি ছাড়বো, আর বেচারা আমাদের মামুনকে সেগুলো কাচতে হবে। এদিকে ছাদে আমি তার কমিয়ে দিয়েছি, বেচারি একবারে নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে। সত্যি কথা, মানে আমি আমার জীবন নিয়ে চলছি আর বেচারাদের এক একটা করে রেস্ট্রিকশন চাপিয়ে দিচ্ছি, তারা যে সেখানে কি করে চলছে তারাই জানে। তো যাই হোক, এখন একটা আমার আগের দিনে না আমি নাইটি ছেড়েছি 4টে। হ্যাঁ, আর এগুলো কাফতান, এগুলো মেলতেও জায়গা লাগে অনেকটা। তো ঠিক আছে, এতগুলো স্ট্যান্ডে দিয়ে দিয়েছি, সেটা তারা ব্যবহার করবে না, এটা অবশ্য তাদেরও কিছুটা মানে দুর্বলতা। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি, এখন তারা যদি সেটা না করে, তবে আমি আমার জীবন যাপন খুব একটা বদলাতে চাই না। ওই আর কি, কিছুটা মাইন্ডসেট আছে তো, যেমন আমি ব্লাউজের দোকান হলে ওই ওই দোকানটাতেই আগে ঢুকতে চাই, তেমনও ওদের জামা কাপড় মেলতে গেলে ওই তারের কথাই আগে মনে পড়ে। এই দুজনকেই আর কি, দুতরফেই কোনো না কোনোভাবে একটুখানি প্রথা ভাঙতে হবে, এই আর কি। প্রচণ্ড ল্যাব লাগছে, আমি এই জলও আজকে টেনে দেবো না, রাত্রেবেলা যদি শুকায় শুকোবে, তা নইলে সকালবেলা আমি তো প্রথম বারান্দায় আসবো, মনে রাখতে হবে। না ভাই, টেনে দিই, বিপদতে মুহূর্ত লাগে না। এত সুন্দর জায়গায় যাচ্ছি, তার জায়গায় যাওয়া ভণ্ডুল হয়ে যাবে। প্রচণ্ড ল্যাব লাগছে, আর কালকে এত ব্যস্ততার দিন কাটবে না বন্ধু, আমার ভিডিওটাও আজকে এডিট করে রাখতে হবে। কালকে যেটা পাবলিক করে, নাহলে কালকে আমার পক্ষে অসম্ভব ব্যাপার, ভিডিও পৌঁছতে তাহলে দেখবেন হয়তো বা 8টা বেজে যাবে। না, বিপদ বাড়াবো না, তাই জন্য জাস্ট সেভাবে টেনে দিলাম। আর এই যে দেখুন, এগুলো সব কালো হয়ে গেছে জানেন, এগুলো আমার এই গাছের জন্য না, এটা আগাগোড়াই জল জমে জমে এগুলো আগাগোড়াই কালো হয়ে যায়। শুনুন, আপাতত এক্সট্রা কোনো কাজই এখন বাড়ির এই যে জিনিসপত্রগুলো মামুনিকে বললেই এটা তুলে দেবে, এইগুলো সব খালি করে দেবে। হ্যাঁ, কিন্তু আমি আর ওইসব দিকে মাথাই দেবো না, ফেরত আসি, তারপর যা হবে হবে। আর এখন যেদিকেই যাব আমার এখন পদচিহ্ন পড়বে, কারণ জল পড়ছে। ব্র্যান্ডের জিনিস এসেছে, কখন যে সেসবগুলো করবো কে জানে। কালকে বোধহয় লুক চেঞ্জ হবে, যেখানে যাচ্ছে সেখানে ওই অসুরের মতো দাড়ি ছাড়া বাড়া করে রেখে যাওয়া যাবে না। কিন্তু তার খুব ওই আর কি, কী বলে, আরে যাই হোক, ভুলে যাচ্ছি আমি, এটা রাজপুতদের মতো মানে পাকানো গোপ রাখার তার খুব ইচ্ছা আর কি। তার থাকে গোপ দাড়ি ছাড়া যে এত খাজা দেখতে লাগে না, তো সেটাই আর কি। মাঝখানে তো ওরকমই টুকটুক দিয়ে বলেছিল যে গোপদাড়ি কাটতে, তো সে বোধহয় বলেছে যে না গোপটা রাখতে চাই, পরে বলেছে হ্যাঁ দাদা গোপটা রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। দেখ, সে নাকি পাকানো গোপ রাখবে, সেগুলো কালকে হবে না পরশু হবে, আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, এখন কালকের দিনের ব্লগটাকে আমাকে এখন এডিট করে রাখতে হবে বন্ধুরা, উপায় নেই। আর এদিকে দেখুন কটা বাজে, 12:30 বেজে গেল। কোন ঘোরের মধ্যে ছিলাম যে আমি কোনো ঘুরি টুরি কিচ্ছু দেখিনি। চলুন, কালকে অনেক ঘুরে উঠতে হবে, কিন্তু তবুও আমাকে আজকে ভিডিওটা এডিট করেই শুতে হবে। আর ঠিক আছে, এডিট করতে গেলে তখন বেশি টাইম লাগে না, ওই করতে করতেই মানুষ সময়টা অনেক বেশি পার করে ফেলে। এখন আমাকে সব মিলিয়ে হয়তো 4 ঘন্টা আমার আজকে ঘুম হবে। আর কালকের দিনে আর কিছু হোক না হোক আমাকে 2টো ব্লগ করতে হবে, আমি করবো, আমার কোনো অসুবিধা নেই, হয়ে যাবে আশা করছি। তা আজকে তো সকালে, আজকেও হয়ে যেত জানেন, এবং সকালটা আমার মাইগ্রেনটা খেয়ে নিল, তারপরেতে ওই কারণে ব্লগটা করতে পারলাম না, কত বেলায় ব্লগ শুরু করলাম। এরকম করলে হয় বলুন? যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে, দেখা যাক। কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।